হন্টিং অ্যাটলাইন সিজন 2 পার্ট 23 চ্যাপ্টার 23 দ্য হান্টার। কোনো সুখবর নেই? আমি জিজ্ঞাসা করি হাত দুটো বুকে জড়িয়ে। যে ঠোঁট শক্ত হয়ে আসে সে মাথা নাড়ে। ফ্রান্সেসকা রোক্কো বুলেগুসি যখন আমার লোকেরা তাদের বাড়িতে পৌঁছায় তখন তাদের কোনো খোঁজ মেলে না। আসলে পুরো বাড়িটাই খালি ছিল, শুধু লিভিং রুমে একজন মৃত মানুষ গলাকাটা অবস্থায় পড়েছিল আর বারান্দার সিঁড়ির বাইরে কয়েকজন লোকের দেহ স্তূপ হয়ে পড়েছিল। তার মানে রিও এবং রিকও পালিয়ে গেছে। আমি ধারণা করছি অ্যারিকে খুঁজে না পেয়ে তারা সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে, যাতে আমি তাদের ধরতে না পারি। এই কিটগুলো খুবই পিচ্ছিল, কিন্তু এরা বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। অ্যারি কেমন আছে? যে জিজ্ঞাসা করে। চিন্তারেখা ফুটে ওঠে ওর মুখে। সে আমার কাঁধের ওপর দিয়ে এমনভাবে তাকায় যেন সামনে দরজা থেকেই তাকে দেখতে পাবে। এটাই প্রথমবার যে পার্সন ম্যানরে এসেছে, আর তার দেহভঙ্গি স্পষ্ট করে দিচ্ছে সে এখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে চায়। সে এক পা বাড়াতেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে তার পেছনে। অ্যারি বাড়িতে ফেরার পর থেকে অদ্ভুত ঘটনা আরও বেড়ে গেছে। তার শক্তি অন্ধকার হয়ে গেছে, আর এই বাড়ির তো কোনো উষ্ণতা আগে থেকেই ছিল না। আমি তাকে আমার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু অ্যাডি জেদ ধরে বসে। সে বলল অনেকদিন ধরে এক জায়গায় বন্দি ছিল আর সে আরেকটি কারাগারে যেতে চায় না। তাই বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা বসিয়েছি, এমনকি কিছু উন্নত অবৈধ প্রযুক্তি ব্যবহার করছি যেন আমার অজান্তে কিছুই ঢুকতে না পারে। ক্যালোরি যাই করার চেষ্টা করুক পার্সনসে হাত দিতে পারবে না, সেটা সে জানে। আমি যখন তাকে খুঁজে পাই তখনই তাকে আমার পুরোনো ভরসার মানুষ টেডি অ্যাঙ্গলার আর তার ছেলে ট্যানারের কাছে নিয়ে যায়। টেডি একজন অবসরপ্রাপ্ত সার্জন। জেট তৈরি হওয়ার পর থেকেই সে আমাদের বেঁচে যাওয়া মেয়েদের চিকিৎসা করে আসছে। তার ছেলে ট্যানার একজন নার্স, এখন বাবার বয়স হয়েছে তাই সে প্রায়ই সাহায্য করে। আমরা এক সপ্তাহ ওখানে ছিলাম যাতে তার শরীরের বিভিন্ন কাটাছেঁড়া ক্ষত, গলার পেছনের বড় ক্ষত এবং পানি শূন্যতাজনিত দুর্বলতার চিকিৎসা করা যায়। সে অতিমাত্রায় দুর্বল, অপুষ্ট আর নির্যাতনের চিহ্নে ছেয়ে গিয়েছিল। আমি যা দেখেছিলাম তা থেকে মুখ ফিরিয়ে নিতে চাইনি, যদিও আমার তখনই ইচ্ছে হচ্ছিল সোজা সেই বাড়িতে গিয়ে যেইখানে ওখানে ছিল তাদের নিজের হাতেই ছিঁড়ে ফেলার। আমি নিশ্চিত না সে টেডিয়ের বাড়িতে থাকার সময়ে কিছু মনে রাখে কিনা। পুরো সময়টাই সে পাথরের মতো নিশ্চল ছিল। এখন 1 মাস হতে চলল সে বাড়ি ফিরেছে। শুরুতে পুলিশ আর মিডিয়ার ভিড় লেগেছিল। পুলিশ তার বক্তব্য নিতে চাইছিল, তাকে উদ্ধার করার ঘটনার তথ্য জানতে চাইছিল। আর অ্যাডি যেহেতু একজন জনপ্রিয় লেখিকা, মিডিয়া তো লেগেই ছিল। আমি লজ্জিত নই, কতবার যে পাপ্পারাজিদের শারীরিকভাবে হুমকি দিয়েছি তার হিসাবই নেই, কারণ তারা গোপনে প্রপার্টিতে ঢোকার চেষ্টা করেছিল। সত্যি বলতে আমি চাইতাম ওদের একজনকে উদাহরণ হিসেবে ঝুলিয়ে রাখি ড্রাইভওয়ের শেষে, যেন আর কেউ প্রপার্টি সীমানার কাছেও না আসে। এখন সেই বিশৃঙ্খলতা কমেছে, কিন্তু অ্যাডি আরও নিজের ভেতরে গুটিয়ে নিয়েছে। সে নিজের ঘরেই শুয়ে থাকে, কালো সিল্কের চাদরের নিচে এমনভাবে লুকিয়ে থাকে যেন বাইরের হাওয়ায় তার অ্যালার্জি আছে। তাকে উদ্ধার করার পর প্রথম কয়েক সপ্তাহ সে প্রায় কোনো কথাই বলতো না। এডি প্রায়ই এক চরম শূন্যতার মধ্যে ডুবে থাকতো, ফাঁকা চোখে তাকিয়ে থাকতো, কোনো প্রতিক্রিয়া দিত না, আবার হঠাৎ কান্নায় ভেঙে পড়তো আর থামানো যেত না। আমি ডক্টর মেইবেল নামের একজন থেরাপিস্টকে কয়েকবার ডেকে এনেছিলাম যাতে তাকে কথা বলানো যায়, এবং এতে কিছুটা উপকারও হয়েছে। ওকে এই অবস্থায় দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আমি শুধু চাই তাকে তার ছিন্নভিন্ন টুকরোগুলো ফেরত দেই, এমন কিছু দেই যা সে ধরে রাখতে পারে। কিন্তু সে কিছুই ধরে রাখতে চায় না, আমাকে কাছেও আসতে দিচ্ছে না। আমি 1 ফুটের মধ্যে গেলেই সে আতঙ্কে চিৎকার করে ওঠে, আমাকে স্পর্শ করতে দিচ্ছে না। আর এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, কারণ আমি শুধু ওকে জড়িয়ে ধরতে চাই। ডায়া আর সেলেনা প্রায়ই আসছে, কারণ তাদের জড়িয়ে ধরতে অ্যাডি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বেঁচে আছে, আমি উত্তর দেই, যদিও এটার সত্যতা নিয়ে আমি নিজেই নিশ্চিত নই। সে শ্বাস নিচ্ছে কিন্তু বেঁচে নেই। ধীরে ধীরে সে ভালো হচ্ছে, এখন সে কথা বলছে, মাঝে মধ্যে হাসছে, হেসে উঠছে। সে অনেকদিন ধরে এমন ওঠানামা করবে। আমি নিচের দিকে তাকাই, হাতের গভীরে আঁচগুলোতে যা গত রাতের দাগে এখনো লাল হয়ে আছে। প্রতিদিন রাতে সে বিছানায় ছটফট করে, গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে আর পুরো শরীর ছুঁড়ে মারে। আমি এখন শিখে গিয়েছি তাকে কিভাবে সাবধানে জাগাতে হয়। কিছু রাত তো এমনও হয় সে আমাকে আক্রমণ করার চেষ্টা করে, দৃষ্টি শূন্য হয়ে হাত দিয়ে আঁচড়াতে থাকে। মনে করে আমি তার দুঃস্বপ্নের কোনো দানব। দিনে সে আবার ভূতের মতো হয়ে যায়,
যদিও ভাবলে ভুল হবে, পার্সনস ম্যানরের ভূতেরা তার থেকেও বেশি সক্রিয়। সত্যি বলতে আমি এখন বিরক্ত হয়ে যাচ্ছি, কারণ সে ট্রমায় আটকে আছে বলে নয়, বরং আমি কিভাবে তাকে এই অবস্থা থেকে বের করব সেটা জানি না বলে। অসহায়ের সাথে আমার পরিচয় নতুন নয়। আমি সব মেয়েকে বাঁচাতে পারি না, কিন্তু আমি শপথ করে বলছি অ্যাডিকে আমি বাঁচাবই। সে যদি নিজের থেকে নিজেকেও বাঁচাতে না পারে তবুও সে ঠিক হয়ে যাবে। জেড যে আশ্বাস দেয় আমার চোখের নিচে গাঢ় ছায়াগুলো লক্ষ্য করে, আমি জানি সে পারবে। সে সবচেয়ে শক্ত মেয়ে যাকে আমি চিনি। আমি সম্মতি জানাই। যে মাথা নাড়ে লাল গোলাপের একটা তোড়ে এগিয়ে দেয়। আমি এখনই ওকে বিরক্ত করতে চাই না। ওকে দিও, এটা আমার পক্ষ থেকে হবে। অবশ্যই, ধন্যবাদ ভাই। আমি তোড়াটা তার হাত থেকে নিই। আজ যে এর নখগুলো উজ্জ্বল গোলাপি রঙে রং করা, ইতিমধ্যেই রং খসে গেছে কিছুটা। ক্যাটরিনার খোঁজ নিয়েছো? যে মাথা নাড়ে, হ্যাঁ, ও এখন অনেকটা অ্যাডির মতো। খুব একটা কথা বলে না, আবেগগুলো অস্থির। ও অনেক ছোট, অনেক কিছু সহ্য করেছে। অ্যাডি যখন আমার গাড়িতে উঠেছিল তখন সে আমাকে দুটি নাম বলেছিল। অনুরোধ করেছিল একটি মেয়েকে সূর্যমুখী ক্ষেত থেকে উদ্ধার করার জন্য। রিওর বোন ক্যাটরিনা সানচেজ আর তার গুমর লিলিয়ান বেরেজ। আমি জানি না কেন অ্যাডি আমাকে রিওর বোনকে উদ্ধার করতে বলেছিল, শুধু জানি ওর কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ক্যাটরিনা 15 বছরের একটি মেয়ে, যে এক নিষ্ঠুর মহিলার কাছে বন্দী ছিল। তার ভাই রিও যাই করে থাকুক, আর যতই আমি রিওকে হত্যা করতে চাই, মেয়েটি তার ভাইয়ের পাপের জন্য দায়ী নয়, আর তাকে বাঁচানো দরকার ছিল। অ্যারিকে নিয়ে ব্যস্ত থাকায় আমি মিসেইল আর অন্য একজন ভাড়াটে সৈনিককে এই দায়িত্ব দিই। যদি অ্যাডি সূর্যমুখী ক্ষেতের কথা না বলতো তবে মেয়েটিকে খুঁজে বের করতে আরও সময় লেগে যেত। তবে কয়েকদিনের মধ্যেই ওকে খুঁজে বের করে উদ্ধার করা সম্ভব হয়েছে। অ্যাডিকে যেমন গোপন রাখা হয়েছিল তাকে তেমন গোপন রাখা হয়নি। এখন সে আমার একটি সেফ হাউসে রয়েছে। তার ট্রমার চিকিৎসা চলছে। তার ভাই এখনো লুকিয়ে আছে, যে আমাকে এক দৃষ্টি দেয়। তুমি জানো সে লুকিয়ে আছে এখনো অ্যারিজোনাতেই। আমি মাথা নাড়তেই সে কাঁধের ওপর দিয়ে পেছনের দিকে ইশারা করে বলে, আমি যাচ্ছি, ওকে জানিয়ে দিও আমি ওর কথা ভাবছি। সে আরেকবার লিভিং রুমের দিকে তাকায়, যেন কোনো ভূত সেখানে দাঁড়িয়ে তাকিয়ে আছে কিনা দেখতে পাই। আমার পিঠের পেছন থেকে কারো দৃষ্টি অনুভব করি, কিন্তু যেই হোক সে প্রকাশ্যে আসছে না। যে নরমভাবে দরজা বন্ধ করে বেরিয়ে যায়, আর আমার ঘাড়ের পেছনে ঠান্ডা বাতাসের ঝাপটা লাগে। ভোরটিকে উপেক্ষা করে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠি আমার মেয়েটিকে দেখতে। ওর মা ঠিক 1 ঘন্টা আগে বেরিয়ে গিয়েছে, আর তারপর সে সাধারণত ঘুমিয়ে যায়। সেনারা রাইলির সঙ্গে প্রথম সাক্ষাৎ অদ্ভুত ছিল। অ্যারি আমাকে নিয়ে ওর মাকে কিছুই বলেনি। আমি সেটাই আশা করেছিলাম, কারণ তাদের সম্পর্ক অনেক আগে ভেঙে গিয়েছিল। এবং যদিও আমি তার মেয়েকে উদ্ধার করেছি, তার মায়ের ষষ্ঠ ইন্দ্রিয় ঠিকই বুঝে ফেলেছে আমি কতটা বিপজ্জনক। সে ভুল বলেনি। দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই দেখি অ্যাডি উঠে বসে আছে। হাঁটুর ওপর তার জার্নাল রেখে দ্রুত লিখে যাচ্ছে, যেন শব্দগুলো আর আটকে রাখা যাচ্ছে না। আমার শরীর হালকা হয়ে যায়। আজকের দিনটা তার জন্য যতটা সম্ভব ভালোই যাচ্ছে। সে আমার দিকে তাকায় না, তাই আমি দরজার ফ্রেমে হেলান দিয়ে চুপচাপ তার লেখা দেখতে থাকি। বেলকনির দরজা অল্প ফাঁকা, ঠান্ডা সতেজ বাতাস ভেতরে ঢুকছে। ঘরটা ঠান্ডায় জমে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে ওর কোনো খেয়াল নেই। গত কয়েকদিন ধরে সে প্রায়ই সেই জার্নালে লিখছে। আমি জানি না ওটা কোথা থেকে এসেছে, কিন্তু ওর কাছে এটা জীবনরেখার মতো। আর এটা তাকে কিছুটা সাহায্য করছে। ডক্টর মেবেল সবসময়ই আমার উদ্ধার করা মেয়েদের জার্নাল লেখার পরামর্শ দেয়। সব অনুভূতিগুলো বুকের ভেতর পৌঁছতে দেওয়ার চেয়ে এগুলো লেখা অনেক ভালো। কয়েক মিনিট পর সে হঠাৎ লিপস্টিকের একটি টিউব বের করে, না তাকে ঠোঁটে লাগিয়ে নেয়, তারপর জার্নালে ঠোঁট ছুঁয়ে একটি চুমুর দাগ রেখে দেয়। তারপর আমার দিকে একবার তাকায়, জার্নাল বন্ধ করে নাইট স্ট্যান্ডে রাখে। টিস্যু দিয়ে ঠোঁটের দাগ মুছে ফেলতেই শেষমেশ আমার চোখে চোখ রাখে। দেখছি তুমি এখনো ভৌতুকই রয়ে গেছো, সে শুকনো গলায় মন্তব্য করে। টিস্যু মুড়ে টেবিলের উপর ছুঁড়ে ফেলে। আমি হাসি মুখে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাই। ওর শরীর টানটান হয়ে আসে, তাই আমি বিছানার শেষ প্রান্তে গিয়ে বসি। তাকে তার প্রয়োজনীয় জায়গাটা দিই। অ্যাডির সীমানা আমি অতিক্রম করতে প্রস্তুত থাকলেও এইটুকু নয়। অতীতে তার সঙ্গে আমার অনারবিহীন পদ্ধতিগুলো সত্ত্বেও এখন আমি কোনোভাবে তার ট্রমা আরও বাড়াতে চাই না। সে যথেষ্ট ভোগ করেছে, তার প্রয়োজন নেই আরেকটা স্বার্থপর পুরুষের, যে তার কাছ থেকে এমন কিছু নেবে যা সে দিতে চায় না।
যেদিন সে আবার আমাকে গ্রহণ করতে প্রস্তুত হবে, আমি প্রতিশ্রুতি দিতে পারি না যে আমি তাকে আরামদায়ক সীমার মধ্যে রাখবো, বরং আমি সেই অংশটুকু জাগিয়ে তুলবো যা সে হয়তো হারিয়ে ফেলেছে বলে মনে করে। কিন্তু এর জন্য সময় আর বিশ্বাস প্রয়োজন। আর আমি খুব ধৈর্যশীল একজন মানুষ। চিরকাল এবং সব সময় বেবি, আমি ফিসফিস করি। একরোখা এক হাসি ছুড়ে দেই তার দিকে। সে ছোট্ট একটা হাসি ফিরিয়ে দেয়। আর মনে হয় যেন আমার বুকের ভেতর হৃদয় বিস্ফোরিত হয়ে গেল। ওর সেই ছোট্ট হাসিটায় মনে হয় সে তার ছোট হাতের মুঠোয় পুরো পৃথিবীটা আমাকে দিয়ে দিচ্ছে। যে তোমার জন্য গোলাপ পাঠিয়েছে, আমি বলি তাকে তোড়াটা এগিয়ে দেই। তার হাত গুচ্ছের কাণ্ডগুলো ধরে আর সে পাপড়িগুলো শোকে। ওর জন্য মিষ্টি একটা কাজ হয়েছে। আসলে আমার উচিত ছিল ওর সঙ্গে দেখা করা। সে তোমার বন্ধু আর আমাদের দুজনের জীবন বাঁচাতে সাহায্য করেছে। ব্যক্তিগতভাবে ওকে ধন্যবাদ দেওয়া উচিত। সে অপরাধবোধে ভ্রু কুঁচকে বলে। আমি তাকে সংক্ষেপে ব্যাখ্যা করেছিলাম সেই রাত্রে আচার অনুষ্ঠানের সময় কি ঘটেছিল, যে কিভাবে বুঝেছিল সোসাইটি আমাকে ফাঁসিয়েছে এবং আমাকে সতর্ক করতে এসেছিল। সে এক ব্লক দূরে একটি ভ্যানে অপেক্ষা করছিল যদি কোনো সমস্যা হয়, যাতে আমরা দ্রুত পালিয়ে যেতে পারি। কিন্তু যখন সে পৌঁছায় তখনই বোমা বিস্ফোরণ ঘটে গিয়েছিল। তবে আমি এখনও তাকে সোসাইটির আসল পরিচয় বলিনি এবং অ্যাডিও সে বিষয়ে জানতে আগ্রহ দেখায়নি। আমি কাজ ঝাঁকি দেই যে কোথাও যাচ্ছে না, আর সে বুঝতে পারছে তুমি এখনো মানুষের জন্য প্রস্তুত নাও। সেই শুকনো হাসি দিয়ে বলে, মানুষের সাথে মিশতে হওয়া ভয়ানক ক্লান্তিকর শোনাচ্ছে। আর যাই হোক, আমি গোসল করতে চাই। সে নাক সিটকে স্বীকার করে। তুমি সত্যি গন্ধ করছো, আমি বলি। আর সে আমাকে রাগত দৃষ্টিতে তাকাতেই আমার হাসি আরো চওড়া হয়। প্রায় আমি দেখতে পাই তার পুরনো স্বভাবটা আবার উকি দেয়। কখনো আমার কোনো কথায় ঠাট্টা করে, কখনো হালকা হাসে, আবার কখনো এখনকার মতো মনে হয় সে আমার চোখে ঘুষি বসানোর জন্য মুখিয়ে আছে। এই দৃশ্যগুলো আমি পুরোপুরি উপভোগ করি। তোমার তো বলা উচিত আমি ফুলের মতো ঘ্রাণ ছড়াই। বেবি, এমন কিছু ফুল আছে যেগুলো গন্ধে আস্ত গাধার মতো লাগে। সুতরাং হ্যাঁ, তুমি ঠিক সেসব ফুলের মতো গন্ধ করছো। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। তারপর তার মুখ ফেটে যায় আর তার ঠোঁটে পূর্ণ এক হাসি ছড়িয়ে পড়ে। শালা, আমি তার প্রেমে পাগল। ঠিক আছে, আসলে এটার সঙ্গে তর্ক করার কোনো উপায়ও নেই। সে বাথরুমের দিকে তাকায়। ওখানে কোনো ক্যামেরা নেই তো, তাই না? আমি ভ্রু উঁচিয়ে তাকায়, তার ঠোঁট কেঁপে ওঠে। আমি ওগুলো সরাইনি। সে চোখ কুঁচকে তাকায়। কেন সরাওনি? আমি তার দিকে সোজা তাকিয়ে থাকি, যেন বুঝিয়ে দিচ্ছি আমি কতটা সিরিয়াস। আমি তোমাকে দেখতে যাচ্ছি না অ্যাডি, কিন্তু তুমি আমাকে কোনো কারণ দিলে আমি তখনই দেখব। তার ভ্রু নিচু হয়। সে আমার কথার অর্থ ধরে ফেলে। আমি নিজেকে আঘাত করব না। ঠিক আছে, আমি তার কথায় ভরসা করি। আমি চাদরগুলো পাল্টে দিচ্ছি। তুমি বের হওয়ার আগে সব নতুন করে হবে। ধীরে ধীরে সে বিছানা থেকে নেমে আসে আর আমার বুকে এক ধরনের গর্বের ঢেউ বয়ে যায়। আমি সিল্কের চাদরের কোনা টেনে তুলছি, তখন সে বাথরুমের দরজার সামনে থেমে যায়। পেছন ফিরে আমার দিকে তাকায়। এই যে এড। হ্যাঁ বেবি, ধন্যবাদ। তোমার মা আগামীকাল আসতে মনে করিয়ে দিচ্ছি। সেনারা কয়েকদিন আগে এসেছিলেন, কিন্তু তিনি তার মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এটা নিয়ে আমি খুশি, যদিও সে কিছুটা ক্লান্তিকর। অ্যাডি আবার বিছানায় ছোট্ট এক বুড়িতর মতো গুটিয়ে শুয়ে থাকে। আপাতত সেভাবে দিনগুলো কাটিয়ে দিচ্ছে। কিন্তু আমি তার এই ট্রমাকে একদিন সুস্থ শক্তিতে পরিণত করব, যখন সে প্রস্তুত হবে। তার মিষ্টি ক্যারামেল রঙের চোখ দুটো আমার দিকে তাকায়। মুখে সামান্য বিরক্তির ছাপ, চোখের নিচে গাঢ় ছায়, আর কিছু ফ্রিকলও হারিয়ে গেছে। ওর আসা কি জরুরি? আমি কাঁধ উঁচাই। না, তুমি শুধু বলো দরজাগুলো তালা মেরে রাখবো। সে চোখ নামিয়ে নেয়, কিন্তু তার হলে লুকাতে পারে না অপরাধবোধ। এভাবে বলা আমার উচিত হয়নি। সে স্বীকার করে, ও তো আমার মা। আমি তার পাশে গিয়ে বসি, পাথরের দেওয়ালে হেলান দেই। সতর্ক থাকি যাতে তাকে স্পর্শ না করি। যদিও আমার শরীর ছটফট করছে তাকে স্পর্শ করার জন্য। ট্রেনে তাকে খুঁজে পাওয়ার পর থেকে আমরা আর একে অপরকে ছুঁইনি। আর প্রতিটা সেকেন্ড মনে হচ্ছে বুকের ভিতর ছুরি বসিয়ে দিচ্ছে। অ্যাডলাইন রেইলিকে চাওয়া আমার জন্য নতুন কিছু নয়, কিন্তু এই প্রথম আমি নিজেকে থামিয়ে রাখছি। তোমার মায়ের ব্যাপারে বলো। আমি বলি, তোমার সব কথা শোনাতে হবে। সে ভ্রু তোলে আর আমি হাসি, কারণ সেটা খুব মিষ্টি লাগে। তুমি কি বলতে চাইছো তুমি আমার সব কিছু জানো না? না বেবি, আমি কিছুই জানি না। আমি হয়তো জানি তুমি কোন স্কুল থেকে পাশ করেছো, কোন কলেজে ভর্তি হয়েছিলে, কিন্তু আমি জানি না তুমি সুখী ছিলে কি না। তুমি কখনো একা দুঃখী ছিলে কি না, অথবা কোনো ছেলে লাইব্রেরিতে তোমাকে কোণঠাসা করে ভয় পাইয়ে দিয়েছিল কি না।
আমি থামি, সেই ভাবনায় রাগে গা জ্বলে ওঠে। যদি এমন কিছু হয়ে থাকে শুধু নামটা বলো। সে চোখ ঘুরিয়ে নেয়, নাক দিয়ে একটা শব্দ করে। অ্যাডি আমাকে কখনো পিলো টক করতে দিত না, বরং আমাকে ঘৃণা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। আর যখন ঘৃণা করা বন্ধ করলো, তখন মাত্র 2-1 রাতের জন্য আমরা একসাথে থাকতে পেরেছিলাম। তারপরে ওকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। সে চাদরের মধ্যে আরো ঢুকে যায়, ঘন চোখের পাতার ফাঁক দিয়ে আমার দিকে তাকায়। আমার বুক ব্যথায় মোচড় দিয়ে ওঠে, আর আমি অপ্রতিরোধ্যভাবে তার গাল আর নাকের সব ফ্রিকেলে চুমু খেতে চাই। আমার মা আমাকে ঘৃণা করে, সে বলতে শুরু করে। অথবা হয়তো ঘৃণা করে না, কিন্তু কোনোদিন ভালোবাসেনি। আমি মনে করি কারণ সে আমাকে কোনোদিন বুঝতে পারেনি। আমার মা সবসময় শিষ্ট পরিপাটি মার্জিত থাকতে চায়। সৌন্দর্য প্রতিযোগিতায় ধনী মানুষকে বিয়ে করা আর বিলাসবহুল জীবনযাপন করা, এই ছিল তার লক্ষ্য। আমি মনে করি সে আমাকে তার সেই জীবন দেওয়ার জন্য চেয়েছিল, যা সে নিজে পায়নি। আর আমি ঠিক বিপরীত পথে হাঁটাই, সে আমাকে ঘৃণা করা শুরু করলো। কমপক্ষে তুমি এক ধনী লোককে বিয়ে করতে যাচ্ছ। আমি মন্তব্য করি, সে শুকনো দৃষ্টিতে তাকায়। এখন আমি তোমাকে কোনোদিন বিয়ে করতে পারবো না। আমার জীবনের উদ্দেশ্যই হলো প্রতিটি সিদ্ধান্তে তাকে হতাশ করা। আমি ভ্রু তুলি। আমাকে অবমূল্যায়ন করো না, অ্যাডি। তোমার জন্য দরিদ্র হয়ে যেতে পারি। সে মাথা নাড়ে। আমি তো তোমার শেষ নামও জানি না, জন্মদিনটাও না। আমি হাসি। মাফ করো, আমি জানতাম না এগুলো এত গুরুত্বপূর্ণ। সে আমাকে রাগে দৃষ্টিতে তাকায়, যেন পৃথিবীর সব মেয়েদের রাগ এক করে সেই দৃষ্টিতে ঢেলে দিয়েছে। এতে আমার হাসি আরো চওড়া হয়। আমরা কি এখন হার্ট টু হার্ট করছি না? আর তুমি তো সবসময় বিয়ে নিয়ে হুমকি দিচ্ছ। আমি কি তোমার শেষ নাম জানবো না? এটার মানে কি তুমি সত্যি সত্যি আমার হুমকিকে গুরুত্ব দিচ্ছ আর আমাকে বিয়ে করবে? সে দীর্ঘশ্বাস ফেলে, নিজের পায়ে কুড়িয়ে আনা ফাঁদে নিজেই পা দেয়। সেটা সে জানে। এটা সাধারণ একটা প্রশ্ন, যেটা প্রথম ডেটে সবাই করে, অথবা ডেটের আগেই করে, যদি লোকটা পরবর্তীতে গিয়ে এক বিকৃত খুনি হয়ে ওঠে। আমি মাথা পেছনে হেলিয়ে দেই, গলা দিয়ে গভীর হাসি বেরিয়ে আসে। আমার জন্মদিন সেপ্টেম্বর 7। আমি বলি, ভালোই হয়েছে তুমি ভার্জ। এতে অবাক হইনি। এবার বলো। সে রসিক ভঙ্গিতে বলে, পরের উত্তর শোনার জন্য মুখিয়ে থাকে। আমি ঠোঁট কামড়াই, ইচ্ছা করে তার পাছায় টোকা মেরে সত্যি রাগানোর। মেডোস বেবি, আমাদের শেষ নাম মেডোস। তোমাদের বেশি এগিয়ে যেও না, তোমাকে আগে ভিক্ষা করতে হবে। আমার ঠোঁটে হিংস্র হাসি খেলে যায়। আমি ভিক্ষা করতে ভালোবাসি। যাই হোক ভৌতিক, আমরা তো আমার মায়ের কথা বলছিলাম, বিয়ের নয়। আমি আরাম করে বসি, পুরোপুরি তার দিকে মুখ করি, হাতের উপর মাথা রেখে। আমার আঙুল দিয়ে তার চিবুক স্পর্শ করে তার সম্পূর্ণ মনোযোগ চাই। ধীরে ধীরে সে মুখ সরিয়ে নেয়, কিন্তু এতে আমি মন খারাপ করি না। এটাই শুরু। তোমার মা তোমাকে ঘৃণা করে না, অ্যাডি। সে নিজেকে ঘৃণা করে, আর সে তোমাকে ঘৃণা করে না কারণ তুমি তার স্বপ্নের মতো জীবনযাপন করো না, বরং কারণ তুমি তোমার নিজের স্বপ্নের জীবন বেছেছো, আর সে পারেনি। সে আমার দিকে তাকিয়ে থাকে, মনে হয় কথাগুলো ভাবছে। সবচেয়ে ভালো যা তুমি করতে পারো তা হলো সেই জীবনটি বাঁচা, লিটল মাউস। তুমি একজন সফল লেখক হও, যে হরর মুভি আর হন্টেড ফেয়ার ভালোবাসে, যে তার নানিকে ভালোবাসে, যে গথিক ম্যানশন তার নানির কাছ থেকে পেয়েছে, আর বাড়ির মধ্যে হাঁটাচলা করা ভূতগুলোকেও রোমাঞ্চকর মনে করে। তুমি সবসময় নিজের মতো থেকেছো, বিনা ভয়ে। সে নাক সিটকায়, যেন ঘৃণা করছে। তুমি তো বুদ্ধিমানও, তাই না? সে তাচ্ছিল্যের সাথে হেসে ওঠে, যদিও চোখের মৃদু আলোর ঝিলিক দেখা যায়। ঘৃণ্য, তুমি কি কি করতে পারো না? আমার হাসি দুষ্টু হয়ে যায়, তার গালে লালচে আভা ফুটে ওঠে। অনেক কিছু করতে পারি না, আর শুনেছি অনুশীলন করলে পারফেক্ট হওয়া যায়। সে গম্ভীর মুখে মুখ ঘুরিয়ে আমাকে ঠেলতে থাকে, আর আমি হেসে উঠি যখন সে পিঠ ঘুরিয়ে শুয়ে পড়ে। আমরা দুজনেই জানি সেও হাসছে, কিন্তু সেটা স্বীকার করার মতো সে এখনো প্রস্তুত নয়। কোনো সমস্যা নেই, আমার হাতে তো অজস্র সময় আছে। ডায়েরি, ফেব্রুয়ারি 18, 2022। একবার সিডনি ফ্রান্সিসকাকে বলেছিল যে আমি শার্পি দিয়ে দেওয়ালে ছবি এঁকেছি। ছবিটা ছিল একটা কাঠির মতো মানুষের, যার মাথা কাটা পড়ে গেছে। সারা ছবিতে লাল রং লেপটে ছিল। আর তারপরে আমি জানতে পারি সিডনির তখন পিরিয়ড চলছিল। অবশ্যই এর জন্য আমাকেই দোষী করা হয়। ফ্রান্সিসকা আমাকে আমার টুথব্রাশ দিয়ে রক্তটা পরিষ্কার করতে বলেছিল। চিন্তা করো না, আমি এরপর ওই ব্রাশ আর ব্যবহার করিনি। রিও চুপি চুপি আমাকে একটা নতুন টুথব্রাশ এনে দিয়েছিল, আর ওরা কোনো কিছুর খবরই পায়নি। ভেবে নিয়েছিল আমি সেই একই ব্রাশ দিয়ে দাঁত মাজছি, যেটা দিয়ে আমি পিরিয়ডের রক্ত পরিষ্কার করেছিলাম। আমি সিরিয়াসলি ভেবেছিলাম
আসল জেলের মতো সেই টুথব্রাশের মুখটা ধারালো করে সিডনির চোখে ঢুকিয়ে দিই। তখন আমি সত্যি সত্যি দেয়ালে ছবি আঁকতাম। পার্থক্য শুধু এই, তখন ছবিটা হতো একটা মানুষের যার একটা চোখ নেই আর তার রক্তে দেওয়াল লেপ্টে থাকতো। তাহলে না ওটা সত্যি মজার হতো। অ্যাডলাইন